দেখ রেটোরিক্স, এই রেটোরিক্স জিনিসটাকে একটু তোদের জানতে হবে, তার কারণ তোদের যখন এরপরে মানে সেমিস্টার যখন তোরা পড়বি তো ওইখানে তোদেরকে বড় কোয়েশ্চেন অনেক সময় 6 মার্কের যে কোয়েশ্চেনগুলো তো ওখানে তোদেরকে অনেক সময় দেখা গেল বলবে যে এই কবিতাটার মধ্যে কি কি ফিগার অফ স্পিচের ইউজ আছে বা এই কবিতার মধ্যে কি কি এলিমেন্টের ইউজ আছে সেগুলোকে বের করে দেখাতে হবে, ঠিক আছে, 6 মার্কের কোয়েশ্চেনের মধ্যে। তো ওই জন্য আমরা একবার যদি শিখে যাই তারপরে আমরা মোটামুটি নিজেরা বের করতে পারি, বুঝতে পারলি? এটা যদি বুঝতে পারিস ওই খানিকটা অঙ্কের মতনই আর কি, বুঝতে পারলি? যদি বুঝতে পারিস তাহলে পরে নিজেই বের করে দেখাতে পারবি যে এখানে এখানে এইভাবে এইভাবে আছে। আর যদি না বুঝতে পারিস তাহলে খুব সমস্যা, ঠিক আছে? রেটোরিক্স তো অসংখ্য আছে, আমরা যেগুলো আমাদের কাজে লাগে আমরা সেই কথাই শিখবো, তাহলে আমাদের মোটামুটি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে জানবো আমরা রেটোরিক্স শব্দটার অর্থটা কি, রেটোরিক্স বলতে কি বোঝায়। রেটর কথাটা যদি আমরা দেখি, RHETOR, এই রেটরের মধ্যে একটা কথা আছে ORATOR, অরেটর। অরেটর তোরা শুনিসনি শব্দটা, কিন্তু একটা শব্দ শুনেছিস তোরা, ওরাল। ওরাল শুনেছিস? ওরাল টেস্ট শুনিসনি? ওরাল মানে হলো মৌখিক পরীক্ষা। তোরা তো মৌখিক পরীক্ষা দিস না, তোদের প্রজেক্ট দিয়েই হয়ে যায়। এবার যখন আমরা মৌখিক পরীক্ষা দিই তখন আমাদেরকে স্যারের সামনে গিয়ে মানে মুখে বলে কোয়েশ্চেন করে এবং অ্যান্সার দিতে হবে। তাহলে ওরেটর মানে হলো যেই ব্যক্তি মুখে কোনো কিছু বলে, ঠিক আছে? আর রেটোরিক মানে কথাটার অর্থ হলো কি, যে একটা কবিতা বা যে কোনো একটা গল্প হতে পারে সেটা, তাই না? কবিতা বা গল্পের মধ্যে আমরা এমন কিছু শব্দের ব্যবহার করি সেটাকে বলা হয় কি অর্নামেন্ট। অর্নামেন্ট মানে হলো গয়না। যেরকম আমরা একটা বডিকে, একটা শরীরকে সাজানোর জন্য ব্যবহার করি কি, গয়না ব্যবহার করি যাতে সেটাকে দেখতে সুন্দর লাগে, ওই রকমই যেই ব্যক্তি কথা বলে সে হলো অরেটর, তাই না? তাহলে যেই ব্যক্তি কথা বলবে, একজন ব্যক্তি স্টেজে গিয়ে স্পিচ দেওয়ার সময় সে চেষ্টা করে কি নিজের কথা বলাটা, বক্তব্য তো একই আছে, সেই বক্তব্যটাকে আমি কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি যাতে যারা অডিয়েন্স, যারা শুনছে আমার কথাগুলো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো বা বসে বসে আমার কথাগুলো শুনবে, তাই না? এটা একজন প্রপার অরেটরের কাজ। দেখবি প্রত্যেকটা গল্প বা কবিতার মধ্যে একজন অরেটর থাকে, একজন ন্যারেটর থাকে, যে ব্যক্তি এই গল্পটাকে বর্ণনা করছে, থাকে না? একজন ব্যক্তি থাকে যে পুরো গল্পটা কি হচ্ছে না হচ্ছে তোকে বোঝাচ্ছে, সবকিছু বলে চলে যাচ্ছে, হচ্ছে না? তাহলে এই যে ব্যক্তি তাকে বলা হয় ন্যারেটর। ন্যারেটর মানে হচ্ছে অরেটর মানেও তা। আর রেটোরিক্স মানে কি অরেটরের জন্য ব্যবহৃত কিছু উপাদান, ঠিক আছে, বা কিছু অর্নামেন্ট, সেটা বলা হয় রেটোরিক, ঠিক আছে? তাহলে রেটোরিক মানে কি এক কথা যদি বলি, একটি বাক্যের, রেটোরিক্স লিখেছি দিয়ে এভাবে স্টার মার্ক দিয়ে লাইনটা লিখবে সবাই, যে রেটোরিক্সের কাজ কি, একটি বাক্যে থাকা বক্তব্যগুলোর, ঠিক আছে, যতগুলো বক্তব্য আছে সেই সব প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা বক্তব্যগুলোর সৌন্দর্যকে বাড়াবে কে, সেটা হলো রেটোরিক কোড, ঠিক আছে? সেটা একটা শব্দ দিয়েও হতে পারে, একের বেশি শব্দ দিয়েও হতে পারে, বক্তব্যগুলো সব মানে তোর সৌন্দর্যগুলোকে বাড়িয়ে তুলবে, বুঝতে পারলি? এটা হলো রেটোরিকের কাজ। না, এগুলো লিখতে হবে না, জাস্ট এটা লিখ, রেটোরিক্স ওপরে হেডিং দিয়ে তারপরে এই লাইনটা লিখতে হবে, বুঝেছে? এবার 1 নম্বর দিয়ে লেখ তুলনার ভিত্তিতে। বানান না বুঝতে পারলে জিজ্ঞেস করি, হ্যাঁ? INVERSION, ইনভার্সন। তাহলে দেখ কি কি লিখলাম। তুলনার ভিত্তিতে আমরা রেটোরিকের ভাগ লিখছি কতগুলো। তুলনার ভিত্তিতে সিমিলি, মেটাফোর। সম্পর্কের ভিত্তিতে মেটোনিমি, সিনেক্ডকি, অ্যালিউশন। তারপরে ভিন্নতার ভিত্তিতে অ্যান্টিথিসিস। কল্পনার ভিত্তিতে পার্সনিফিকেশন, অ্যাপোস্ট্রফ, হাইপারবোল। তারপরে শব্দের ভিত্তিতে অ্যালিটারেশন, অ্যাসোন্যান্স, কনসোন্যান্স। বাক্যের গঠনের ভিত্তিতে লিখেছি ইনভার্সন, ঠিক আছে? এই কটা। এবার প্রত্যেকটাকে আমাদেরকে আলোচনা করতে হবে, একদিনে তো পারবো না, তাহলে 3টে 4টে করে করতে করতে আমাদেরকে শেষ করতে হবে, ঠিক আছে? আজকে প্রথমকার 3খানা করাবো, 1টা 2টো 3টে, ঠিক আছে? প্রথমে আমি এখানে হেডিং দিব রেটোরিক্যাল ডিভাইসেস অর ফিগার অফ স্পিচ। এটা হেডিং দেওয়া হলো রেটোরিক্যাল ডিভাইসেস অর ফিগার অফ স্পিচেস, হেডিং দেব, ঠিক আছে? এবার আমরা
ইন ডিটেইলস জানবো রেটোরিক্যাল ডিভাইসেস গুলো কি কি। আচ্ছা, ফিগার অফ স্পিচেস নামটা তো প্রথমবার শুনছি। এই রেটোরিক মানে বুঝতে পেরেছিস তো, যে শব্দ একটা বাক্যের মধ্যে আমরা কি করি না, তো প্রত্যেকটা শব্দের বা দেখা যাচ্ছে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি সেগুলোকে আরো সুন্দরভাবে বলার জন্য বিভিন্ন বিভিন্ন অলংকার বা মানে সুন্দর দেখানোর জন্য কিছু কিছু আলাদা আলাদা শব্দের ব্যবহার করা, তাই না? তাহলে রেটোরিক্যাল ডিভাইসেস, ডিভাইস মানে হলো বস্তু, ঠিক আছে? রেটোরিক করার জন্য যে দরকারগুলো যে জিনিসগুলো দরকার হয়, সুন্দর করার জন্য যেটা দরকার হয়। একেবারে ফিগার অফ স্পিচেস যদি দেখি, স্পিচ মানে বক্তব্য, আর ফিগার মানে হলো অলংকার বা সুন্দর করার জন্য যেগুলো লাগে। তাহলে ফিগার অফ স্পিচেস মানে হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস মানে হচ্ছে একই জিনিস, ঠিক আছে? তাহলে এর ভাগগুলো আমরা একে একে যদি দেখি, আমরা জাস্ট 1 নম্বর দিয়ে হেডিং দেবো, দিয়ে লিখবো সিমিলি, SIMILE, সিমিলি। এইবার তোরা বুঝতে পারবি বাক্যের মধ্যে কিভাবে থাকে, ঠিক আছে? এর জন্য আমরা লাইন আগে লিখব বাক্যে থাকা বস্তুটিকে অন্য একটি বস্তুর সঙ্গে তুলনা করার জন্য সমতা বিধান এর জন্য বাংলায় মতো ও ইংরেজিতে as, so, like, similar, such as, উদাহরণ দিই, কি লিখলাম? A dog is similar to a lion, তাই না? লিখে নে তারপর বোঝাচ্ছে না। ডগের তলায় দাগ দিবি, লায়নের তলায় দাগ দিবি, সিমিলার, বুঝতে পারলি? তাহলে আমরা বলতেই পারি যে সিমিলি যে ব্যাপারটা সেটা হলো পুরো বাক্যের জন্য অ্যাপ্লাই হয়। কিভাবে দেখাচ্ছি, দেখ, সিমিলি লিখেছি, কোথায় দিকে তাকাম, বলছে বাক্যে থাকা একটি বস্তু থাকবে, ঠিক আছে? একটা জিনিস থাকবে বাক্যের মধ্যে, তো সেই বস্তুটিকে অন্য একটি বস্তুর সঙ্গে কি করা হবে না, তো তুলনা করার জন্য, ঠিক আছে? তুলনা করা হবে। সেই তুলনা করার জন্য সমতা বিধান দেখানো হয়, মানে কি দুটো জিনিস একে অপরের সমান, এই ব্যাপারটাকে দেখানো হয়। এর জন্য বাংলায় মতো আর ইংরেজিতে as, so, like, similar, such as ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়। তুই যদি কোনোভাবে একে না চিনতে পারিস যে সিমিলি কি, ধর তোকে কিভাবে দেবে বলতো, এগুলো যে একখানা বাক্য দেওয়া থাকলো, যে সেই বাক্যটাতে তোকে বলবে যে এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ আছে আমাকে দেখাও। তাহলে তুই কি দেখবি এখানে, ওই বাক্যের মধ্যে কি এখানে যে শব্দগুলো আছে এই কটা শব্দ কি আছে? অ্যাজ আছে, এখানে সো আছে, লাইক আছে, সিমিলার আছে, সাচ অ্যাজ আছে, এর মধ্যে কোনটা আছে? যদি কোনোটা থাকে এই বাক্যের মধ্যে, তার মানে 90% চান্স ওইখানে হয়ে যাচ্ছে যে ওইটা হ্যাঁ, তাহলে ওইটা হয়তো সিমিলি হয়ে যাবে। তারপরে তোকে বুঝতে হবে ওই শব্দটা দিয়ে কি দুটো জিনিসের মধ্যে সমান বোঝানো হচ্ছে। দেখ এখানে কি বলছে, দ্য ডগ ইজ সিমিলার টু এ লায়ন, মানে কুকুরটা একটা সিংহের মতনই সমান, এরকম বোঝানো হচ্ছে, ঠিক আছে? সিংহের মতন, এই যে মতো শব্দটা ব্যবহার করলাম বাংলায়, যে কুকুরটা হলো সিংহেরই মতন, তাই না? তাহলে মতো শব্দটার ব্যবহার যখনই করলাম, আর ইংলিশে যখন আমি দেখছি সিমিলার শব্দটা আছে, আর সেটা একটা হলো ডগ আর একটা হলো লায়ন, দুটো জিনিসের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, তাই না? তাহলে আসলে কি সত্যি কি কুকুরটা একটা লায়ন হয়ে যাচ্ছে? হচ্ছে না, বরং আমরা কুকুরটা কেমন সেই জিনিসটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি কি, দ্য ডগ ইজ সিমিলার টু এ লায়ন, তাই না? তাহলে এই সিমিলার শব্দটা কাইন্ড অফ এখানে দুটো জিনিসের মধ্যে সমতা বোঝানোর জন্যই জাস্ট ব্যবহার করছে, তাছাড়া আর কোনো কাজ নেই, তাই না? তাহলে এই সিমিলারটা তখন হয়ে যাচ্ছে কি সিমিলি। কিন্তু আমরা বাক্যে যখন লিখবো, আমরা যখন বের করে দেখাবো, তখন লিখবো কি, যে ওপরের বাক্যটিতে সিমিলার শব্দটি ডগ এবং লায়ন দুটো প্রাণীর মধ্যে সমান বোঝাচ্ছে দুটো জিনিসকে, এবং বাংলায় লেখার সময় আমরা মতো শব্দটা পাচ্ছি, তাই জন্য এটাকে আমরা বলতে পারি কি সিমিলির ব্যবহার আছে এখানে। বুঝতে পেরেছিস? বলতে পারলাম? তাহলে সিমিলি মানে কি, দুটো জিনিসের মধ্যে সমতা বোঝাবে, এবং সেই দুটো জিনিসের সমতা বোঝানোর জন্য মাঝে একখানা এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো লিখেছি অ্যাজ, সো, লাইক, সিমিলার, সাচ অ্যাজ, এই শব্দগুলোর মধ্যে যে কোনো একখানা থাকবে, না থাকলে কিন্তু তাহলে সেটা সিমিলি হবে না।
এর মধ্যে একটা থাকতেই হবে। কম্প্যারিজন আরেক টাইপেরও হয়, সেটা লেখা লেবার তখন এবার ভুলিয়ে যাবে, বুঝতে পারলি? এর পরেরটা যেটা, সেটা হেডিং দিয়ে এখানে মেটাফোর, দেখ দ্বিতীয়টা আছে মেটাফোর লেখ। দ্য বিরাট কোহলি অফ আওয়ার ক্লাস। কি লিখলাম? হি ইজ দ্য বিরাট কোহলি অফ আওয়ার ক্লাস। সে হলো আমাদের ক্লাসের বিরাট কোহলি। এই দেখ, আগে দেখে নে তারপরে লিখিস। দেখ বলছে দ্য সি ইজ এ হাংরি ডগ। দেখ দুটো প্রাণীর নাম আছে, প্রাণী না ঠিক, মানে দুটো জিনিস আছে। একটা হলো কি সি সমুদ্র, ইজ এ ডগ একটা কুকুর। একটা আছে সমুদ্র আর একটা আছে কুকুর। বাংলা মানে করলে সমুদ্র হলো একখানা কুকুর। সমুদ্র কি কখনো কুকুর হতে পারে? হয় না। এইটা আমি একখানা কবিতার থেকে লাইন তুলে নিয়েছি। এটা হলো সম্ভবত উইলিয়াম ব্লেকের লেখা একটা কবিতা, দ্য সি বলে একখানা কবিতা ছিল ক্লাস 8-এ, ঠিক আছে? তো সেই কবিতার থেকে লাইনটা নিয়েছি। ওইখানে লেখা ছিল যে সমুদ্রের মধ্যে যে কোয়ালিটিস গুলো, যে একটা ভয়ানক ব্যাপারটা আছে না, ওইটাকে উনি একটা কুকুরের সাথে তুলনা করছেন। যেরকম সমুদ্র সারাদিন এসে তার তটে এসে আছড়ে পড়ে, ঠিক আছে? তো ওই রকম ভাবে একটা কুকুরও কি করে, সারাদিন তার যেখানেই থাকে সারাদিন কুকুর এখানে ওখানে গড়াগড়ি খেতে থাকে মাটিতে, তাই না? তো ওই একটা কম্পারিজন করেছিল। তো এখানে ওই লাইনটা ছিল সি ইজ এ হাংরি ডগ। আমি এখানে সি ইজ এ ডগ এটা লিখেছি, ঠিক আছে? তাহলে সমুদ্রকে বলা হচ্ছে কি এখানে কুকুর। আচ্ছা, ওনার বলা থেকে সমুদ্র কুকুর হয়ে যাবে? হবে না, তাই তো? তাহলে এই যে সমুদ্রকে আমি ডিরেক্ট দেখ, যদি আমি এটা আক্ষরিক মনে করি, তাহলে সমুদ্রকে উনি কুকুর বলছেন। এটা তো মিথ্যে কথা, তাই না? একটা মিথ্যে কথা বলা হচ্ছে, কিন্তু যে ব্যক্তি এটাকে পড়বে সে বুঝতে পারবে যে সমুদ্রকে ডিরেক্টলি কুকুরের যে কোয়ালিটিস, যে গুণ বা যেই ডিসকোয়ালিটিস যেগুলো আছে সেগুলোর সাথে কম্প্যারিজন করা হচ্ছে, সম্পর্ক বিধান করা হচ্ছে। দুটোর মধ্যে একটা বলতে পারিস একটা সম্পর্ক বা একটা কানেকশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাই না? মানে কুকুরের মধ্যে যে কোয়ালিটিস আছে, এই কুকুরের মধ্যে, এই সমুদ্রের মধ্যে তিনি সেই কোয়ালিটিস গুলো দেখছেন, তাই না? কিন্তু এর আগে যেটা আমরা বুঝলাম সিমিলিতে, সেখানে দেখ একটা শব্দ ছিল সিম, অ্যাজ বা লাইক, নাহলে সিমিলার, সো, সাচ অ্যাজ, এরকম কিছু একটা ছিল। কিন্তু এখানে কি তার মধ্যে কোনোটা আছে? নেই। ওইখানে বলা হচ্ছিল কি, যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে কি বলা হচ্ছিল, যে কি আছে লাইনটা বলে একটু আমাকে, এর আগেরটার উদাহরণটা সিমিলার, দ্য ডগ ইজ সিমিলার টু এ লায়ন। তাহলে দ্য ডগ মানে কুকুরটা হলো একটি লায়নের মতো, তাই না? যে মতো শব্দটা ব্যবহার হচ্ছে, তার মানে কি দুটোর মধ্যে সিমিলারিটি আছে। তার মানে এটা সত্যি কথা হতে পারে। হতে পারে যে সেই কুকুরটা বড় বড় দাড়ি আছে, হতেই পারে সেই কুকুরটার মানে সাইজটা যথেষ্ট বড়, একটা সিংহের মতন সাইজ, দেখে তাকে হয়তো লায়নের মতন লাগছে, হতে পারে। তাহলে ওটা সত্যি কথা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইটাকে কখনো সত্যি হতে পারে? একটা কুকুর কখনো একটা সমুদ্রে একটা কুকুর হতে পারে? কখনোই হয় না। তাহলে মেটাফোর কাইন্ড অফ এ ফলসিফিকেশন অফ এ সেন্টেন্স, মানে একটা বাক্যের মিথ্যাচারণ করে, তাই না? তাহলে মেটাফোরের ইউজগুলো কবিতাতে করা হয়। আর একটা বাক্য লিখেছি দেখ, তাহলে এই দুটোর মধ্যে কানেকশন করা হয়েছে, বুঝতে পারলি তো? হি, এই যে হি শব্দটা, হি মানে সে, হি ইজ দ্য বিরাট কোহলি অফ আওয়ার ক্লাস। আচ্ছা, বিরাট কোহলি কটা আছে ভাই পৃথিবীতে? একটাই তো আছে না? তাহলে বিরাট কোহলি, সে হলো আমাদের ক্লাসে বিরাট কোহলি। তার মানে কি সে কি সত্যি সত্যি বিরাট কোহলি হচ্ছে না? বলা হচ্ছে কি যে তার মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে যেটা বিরাট কোহলির মধ্যে আছে। সেটা ক্রিকেটের, তাহলে ভালো ক্রিকেট খেলতে পারে, ওই জন্য বিরাট কোহলির সাথে কম্পারিজন করার জন্য বলছে কি, আরে তুই তো ভাই আমাদের ক্লাসের বিরাট কোহলি। তাই বলছে, সত্যি কি তাই? মিথ্যে কথা। তাহলে এইগুলোকে বলা হয় কি মেটাফোর বলা হয়। বোঝাতে পারলাম? তাহলে সিমিলে মানে কি মতো শব্দ দ্বারা, বাংলা যদি বলি মতো শব্দ দ্বারা কম্প্যারিজন করা হয় দুটোর মধ্যে, এবং সেটা সত্যি কথা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে একটা জিনিসকে আরেকটার সাথে তুলনা করা হলো। আর এইখানে ডিরেক্টলি একটা জিনিসকে, যেরকম এখানে সমুদ্র আছে, সেটাকে ডিরেক্টলি কুকুরে রূপান্তরিত করা হলো। একটা জিনিসকে, যে ওই জন্য লিখেছি একটি বস্তুকে সরাসরি অন্য বস্তুতে রূপান্তর করা হয়। বুঝতে পারলি তো? বুঝতে পারলাম? কি বললাম বলতো? বল মেটাফোর কি, বল। বুঝেছিস কি বুঝিসনি? বলবি তো, না বুঝলে বল। বুঝেছিস কি বুঝিস? বুঝিসনি? কোথায় বুঝিসনি বল। এর আগে এটা বুঝতে পেরেছিস? বুঝিসনি? ধর আমি লিখলাম এটা হলো অপমান। পূজা ইজ লাইক এ অ্যাশ। অ্যাশ মানে গাধা। তাহলে পূজা ইজ লাইক এ অ্যাশ বললাম মানে কি, পূজা হলো গাধার
মতো, মানে পূজার মাধ্যমে আমি তুলনা করছি। পূজা হলো কিসের মতন, না তো লাইকে অ্যাশ, গাধার মতন। এই লাইক শব্দটা ব্যবহার করলে সেটা সিমিলি, লাইক সো অ্যাজ এরকম যদি ব্যবহার করি সেটা সিমিলি। আর যদি বলি লাইক থাই কিছু ব্যবহার করলাম না, পূজা ইজ এ অ্যাশ, তাহলে পূজা হলো একখানা গাধা। ডিরেক্টলি বললাম, তাই পূজাকে আমি গাধায় রূপান্তর করে দিলাম, মানুষ থেকে মানুষের কোয়ালিটিস বাদ দিয়ে আমি গাধার কোয়ালিটিস যোগ করে দিলাম ওর সাথে। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো মেটাফোর। বুঝতে পারলাম? একটাকে কম্প্যারিজন করতে গেলে যখন বললাম পূজা ইজ লাইক এ অ্যাশ, তার মানে ওর ভেতরে কিছু কোয়ালিটিস আছে যেটা খানিকটা অ্যাশের মতো। আর এখানে যখন আমি ডিরেক্টলি বললাম যে পূজা ইজ এ অ্যাশ, তার মানে ডিরেক্টলি রূপান্তর হয়ে গেল। বুঝতে পারলি? মেটাফোরকে আমরা আরেক নামে আরেকভাবে বলতে পারি, সেটা কি বলতো, যে আমরা একটা শব্দকে বোঝানোর জন্য, মানে একজন ব্যক্তিকে বোঝানোর জন্য আর একটা শব্দ ব্যবহার করলাম। বুঝতে পারলি? যেরকম ধর পূজা কোনোদিন পড়তে আসে না, এই গাধাটা পড়তে আসেনি কেন রে? গাধাটা বলতে এখানে পূজাকেই বোঝাচ্ছে, নাম বললাম না যে পূজার কথা বলছি, পূজা নামক গাধা আসছে না সেটা বলি, ঠিক আছে? তাহলে পূজা বলতে এই গাধা বলতে পূজাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা হলো কম্প্যারিজন। তাহলে এইটা আমরা বলতে পারি কি মেটাফোর। তাহলে মেটাফোরে সবসময় যে এরকমই লেখা থাকবে সি ইজ এ ডগ, এটা না। বুঝতে পারলি? তাহলে আমি বলতে পারি যে হোয়াট ইজ দ্য ডগ, মানে যখন হোয়াট ইজ দ্য ডগ বোঝাবো তার আগের লাইনে এমন কিছু বোঝানো হবে যার মাধ্যমে ব্যক্তি বুঝতে পারবে এখানে ডগ বলতে কুকুরকে বোঝাচ্ছে না, ডগ বলতে এখানে একটা সমুদ্রকে বোঝানো হচ্ছে। বুঝতে পারলি এই ব্যাপারটা? তাহলে একটা বস্তুকে আরেকটা বস্তুতে রূপান্তর করা, সেটা হলো মেটাফোর। মেটাফোর যখন বুঝতে পারলি তাহলে এর পরেরটাও বুঝতে পারবি। দেখ, একটি বস্তুকে অন্য বস্তুর নাম ব্যবহার করা হবে ও সেই মধ্যে খুব কাছাকাছি দেখ, খুব ভালো করে বুঝবি মন দিয়ে। সহজ আছে না, বুঝতে পারলে কঠিন আছে। মেটাফোরে কি হলো, একটা জিনিসকে আরেকটা জিনিসে রূপান্তর করা হলো, তুই হলো কুকুর, তুই হলো গাধা, এরকম টাইপের, তাই না? বা একটা জিনিসকে বোঝানোর জন্য আরেকটা জিনিসের শব্দের নাম ব্যবহার করা। বুঝতে পারলেন? এইবার মেটোনিমিতে কি হবে, ওইটার মতনই খানিকটা। বলছে মেটাফোরের যেরকম কি হয় না, তো একটা বস্তুকে আর একটা বস্তুর নাম দিয়ে ডাকা হয়, তাই না? একটা মানুষের নামকে একটা কুকুরের নামের সাথে, বুঝতে পারলি তো, অল্টারনেট করে দেওয়া, পাল্টে দেওয়া। তো এই ক্ষেত্রে কি হয় না, তো এইরকমই হয় যে একটা মেটাফোরে যেরকম হয় সেরকম ভাবেই মেটোনিমিতেও একটা বস্তুকে বোঝানোর জন্য আর একটা বস্তুর নামকে ব্যবহার করা হবে, এবং কি করা হবে না, তো সেই দুটি বস্তুর মধ্যে খুব কাছাকাছি সম্পর্ক বোঝানো হবে, খুব কাছাকাছি সম্পর্ক বোঝানো হবে। যেরকম আমি যখন বলছি যে ধর আমি পূজাকে দিয়ে উদাহরণ দিচ্ছিলাম যেরকম, তাহলে পূজা হলো একটা গাধা, যখন আমি বললাম পূজার মধ্যে আর গাধার মধ্যে কোনো মানে হয় না কম্পারিজন, দুটো আলাদা একটা জিনিস, তাই না? কিন্তু মেটোনিমিতে কি হবে, মেটাফোরে যে সম্পর্কটা আলাদা সেটা মেটোনিমিতে কানেক্টেড সম্পর্ক থাকবে। যেরকম কি এখানে বলা হয়েছে দ্য জেনারেল, জেনারেল মানে আমরা জানি সেনাপতি, তাহলে দ্য জেনারেল রেইনড দ্য থ্রোন, রেইন মানে অর্জন করা, রেইন মানে অর্জন করা। মনে না থাকলে লিখে না, নাহলে দরকার নেই। তাহলে জেনারেল যে সেনাপতি, সে কি করেছে, সেনাপতি অর্জন করেছে দা থ্রোন, মানে সিংহাসন অর্জন করেছে। সিংহাসন কি একটা চেয়ারই তো, সিংহাসন অর্জন করাতে কি এমন মহান কাজ হয়েছে যেটা আমাকে লাইনে লিখতে হবে, সেরকম কিছু না। সিংহাসন অর্জন করা হয়নি, আসলে এখানে সিংহাসনটা রিপ্রেজেন্ট করছে পুরো কিংডম, পুরো রাজত্বটাকে, তাই না? পুরো সাম্রাজ্যটা, এর সঙ্গে সঙ্গে যে রাজার একটা পাওয়ার, ক্ষমতা এ টু জেড, সেই সিংহাসনে ওঠা মানে তার মানে বোঝাচ্ছে সবকিছু পেয়ে গেছে। সিংহাসনে বসার অধিকার কার থাকে, রাজার থাকে। আর সিংহাসন অধিকার করা বলতে এখানে বোঝানো হচ্ছে কি, রাজ্য ক্ষমতা। তাহলে বলতে পারিস থ্রোন রিপ্রেজেন্টস দ্য কিংডম পাওয়ার, ঠিক আছে? এই থ্রোন বলতে এখানে, থ্রোন মানে সিংহাসন, সিংহাসন বলতে এখানে রাজ্যের ক্ষমতাকে বোঝানো হচ্ছে। এই জন্য এটা লিখেছি যে এটি রাজ ক্ষমতার অধিকারী ও রাজা হওয়াকে বোঝানো হয়েছে। তাহলে এখানে বলতে পারিস যে এই থ্রোন শব্দটার মধ্যে কি আছে, মেটোনিমি আছে। তখন বলতেই পারতো যে দ্য জেনারেল রেইনড দ্য কিংডম, বলতেই পারতো যে রাজ্যটা পেয়ে গেছে, তা না বলে কি বলছে, সিংহাসন পেয়ে গেছে। সিংহাসনটা এখানে রাজ্যটাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলি তো? আর একখানা উদাহরণ, বুঝতে অসুবিধা আছে পূজা? যেরকম তোকে যখন কম্প্যারিজন করলাম একটা মানুষকে বা একটা সমুদ্রকে, যখন আমি একটা কুকুরের সাথে কম্প্যারিজন করছি, দুটো আলাদা বস্তু, দুটোর মধ্যে কোনো কানেকশন নাই, কিন্তু এখানে থ্রোন মানে সিংহাসন, সেটা রাজত্বেরই একটা মানে খুব কাছাকাছির একটা জিনিস।
সিংহাসনে গিয়ে যখন রাজা বসে তখনই সে রাজা হয়, তাই না? তাহলে সিংহাসনটার সাথে রাজ ক্ষমতার একটা বিরাট কানেকশন আছে। ওই জন্যে আমরা এই রাজ ক্ষমতাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে সিংহাসন শব্দটা ব্যবহার করছি, এটাকে বলা হয় মেটোনিমি। যদি দুটোর মধ্যে বিরাট বড় সড়ো ডিফারেন্স থাকে, যেরকম একটা কুকুরের সঙ্গে একটা সমুদ্রের, একটা মানুষের সঙ্গে একটা গাধার, তাহলে সেই রকম কম্প্যারিজনকে বলবো মেটাফোর। দুটোর মধ্যে বিরাট বড় সড়ো কম্প্যারিজন হলে, আর দুটো যখন কাছাকাছি থাকবে, দুটোর মধ্যে সম্পর্ক থাকবে, তখন দুটোকে যখন কম্প্যারিজন করবো তখন সেটাকে বলা হবে কি মেটোনিমি। বুঝতে পারলাম? একটা জিনিসের নাম বলতে আর একটা জিনিসের নাম ব্যবহার করা। এই উদাহরণটা লিখেছিস, তার নিচে আর একখানা নাম লিখবি। লিখতে হতে পারছি না, এখানে লিখছি মুছে। এখানে দেখ কি বলছে, এ পেন মানে একখানা কলম, ইজ মাইটিয়ার সেটা বেশি ক্ষমতাশালী, ঠিক আছে? ইজ মাইটিয়ার বলতে ক্ষমতাশালী না, বেশি ক্ষমতাশালী বলবো, ঠিক আছে? বেশি ক্ষমতাশালী কিসের তুলনায়? দ্যান এ শোর্ড, তাই না? শোর্ড মানে কি? তরোয়াল। তাহলে একখানা কলম আর একখানা তরোয়াল, এই দুটোর মধ্যে কম্পারিজন বোঝানো হচ্ছে যে কলম হলো তরোয়ালের তুলনায় বেশি ক্ষমতাশালী। বুঝতে পারছিস? ভালো করে দেখ। আচ্ছা, আমি যদি এখানে শামিমার হাতে একখানা কলম ধরিয়ে দিই, আর ধর এখানে আমি নাসিমার হাতে একখানা তরোয়াল ধরিয়ে দিলাম, দিয়ে বললাম দুজনে যুদ্ধ কর, তাহলে ও কলম নিয়ে যুদ্ধ করতে পারবে তরোয়ালের সামনে? পারবে? হয় না তো। তাহলে একদিক দিয়ে আমরা যদি একবার লজিক্যাল সেন্সে একটা রোবটের মতন যদি ভাবি, তাহলে পরে কলম শোরের থেকে ক্ষমতাশালী না, শোরটা বেশি ক্ষমতাশালী, তাই না? শোর মানে তরোয়াল বেশি ক্ষমতাশালী, তরোয়াল তো এক কোপে কেটে ফেলবে। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি বাক্যটার মানে সেটা বলছে না। বাক্যটা বলা হচ্ছে পেন মানে হলো এখানে রাইটার, লেখক। একজন লেখক সে একজন যোদ্ধার চেয়ে বেশি ক্ষমতাশালী, তাই বোঝানো হচ্ছে। কি করে? একজন যোদ্ধা সে তো যুদ্ধে গিয়ে একজন দুজন ব্যক্তিকে মারছে, তাই না? বা একটা দুটো যুদ্ধ জেতাচ্ছে। আর যে রাইটার, যে লেখক, সেই লেখক একবার যখন একটা কিছু লিখে ফেললো, সেটা যুগের পর যুগ ধরে চলতে থাকলো, তাই না? বুঝতে পারলি তো? যুগের পর যুগ মানুষ সেই ব্যাপারে জানছে। যেরকম তুই যদি বলিস যোদ্ধা, তুই কজন যোদ্ধার নাম জানিস যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে? খুব বেশি জানিস না। কিন্তু অন্যদিকে দেখ, আমরা হাজার হাজার রাইটার, লেখকদের নাম জানি, তাই না? যে সমস্ত লেখকরা লিখেছে তাদের নামগুলো কেন আছে? কারণ তাদের লেখা এখনো আমরা পড়ি। অন্যদিক দিয়ে বলতে পারি, আগেকার সময় যখন রাজরাজাদের সময় যখন ছিল, তো সেই সময় তো আর স্মার্টফোন ছিল না, ফেসবুক, গুগল এসব ছিল না। তো সেই সময় ওই নিউজ পেপার, এখন যেরকম নিউজ তোরা টিভিতে দেখিস, তখনকার সময় যেটা নিউজ সেটা বেরোতো খবরের কাগজে, মানুষ খবরের কাগজ করতো। তো খবরের কাগজ যে লিখছে সে তো কলমেই লিখতো, আগে তো আর টাইপিং সিস্টেম ছিল না, মানুষ কলমে লিখে তারপরে খবরের কাগজ ছাপানো হতো। বুঝতে পারলি তো? তো সেই টাইমে বলতে পারিস যে খবরের কাগজে যেটা ছাপানো হচ্ছে তার ইম্প্যাক্ট পুরো রাজ্যের উপরে পড়ছে। একজন খবরের কাগজে লিখে এমন কিছু লিখছে যেটা রাজার বিরোধিতা করছে, তাহলে সেটা পুরো জনগণকে রাজার বিরুদ্ধে খেপিয়ে দিতে পারে, তাই তো? তাহলে একজন যোদ্ধা কি পারবে সেটা করতে? পুরো রাজ্যকে খেপাতে? কিন্তু সেটা একজন লেখক পারবে। তাহলে এখানে এই পেন বলতে, পেন এভাবে গোল করে দিয়ে তার নিচে এভাবে লেখ, আচ্ছা বাংলায় লেখ, লেখককে বোঝাচ্ছে, লেখককে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে পেন বলতে কাকে বোঝাচ্ছে? লেখককে বোঝাচ্ছে। আর শোর্ড বলতে যোদ্ধাকে বোঝাচ্ছে। বুঝতে পারলি তো? তাহলে আমরা যদি দেখি পেন শোর্ডের থেকে বেশি ক্ষমতাশালী না, কিন্তু যদি এই সেন্সে দেখি লেখক যোদ্ধার থেকে বেশি ক্ষমতাশালী, তাহলে সেই দিক দিয়ে ঠিক আছে। বুঝতে পারলি তো? এইটা হলো মেটোনিমি। এখানে আচ্ছা প্রশ্ন হলো কি, এখানে মেটোনিমি দাদা কিভাবে ব্যবহার হয়েছে? দেখ, এই লেখক বোঝানোর বদলে আমরা এখানে পেন ব্যবহার করেছি, পেন লেখককে রিপ্রেজেন্ট করছে। যোদ্ধা বলার বদলে আমরা ওয়ারিয়ার বা সোলজার বলার বদলে আমরা কি ব্যবহার করেছি? শোর্ড ব্যবহার করেছি। বুঝতে পারলি? তরোয়াল ব্যবহার করেছি। তাহলে এইগুলো হলো কি, এটাকে বলা হচ্ছে মেটোনিমি। লেখককে বোঝাচ্ছে। সত্যি বুঝতে পেরেছিস? বেশি ক্ষমতাশালী, বেশি 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 ওখানে মানে ফিতেটা একটু জড়িয়ে গিয়েছিলাম। আগেকার যখন সিডি ক্যাসেটের টাইম ছিল, তো মাঝে যদি সিডি ভেতরে কোথাও একটা জড়িয়ে যেত, ঠিক আছে, মোটর চলতে সিডি জড়িয়ে গেলে গিয়ে একটা নায়ক, ঠিক আছে, সামনে ভিলেন আছে, ভিলেনকে ঘোষণা ইয়া ইয়া ইয়া
ঘুষি আর যাচ্ছে না, ওখানে ভিলেন অপেক্ষা করছে কখন যে আমাকে ঘুষিটা মারবে। হ্যাঁ, আর এই দিক থেকে হিরো এইয়া ঘুষি আর গালু দিয়ে পৌঁছচ্ছে। ওই পেজে যা, এত কষ্ট সহ্য হচ্ছে না আমার। তোর কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে। কোনটা? যোদ্ধাকে বোঝাচ্ছে। যোদ্ধাকে, জয়কার দয় দয় আকার পাইকারকে যোদ্ধাকে বোঝাচ্ছে। বুঝেছেন? এবার আমরা প্রথম থেকে একবার জাস্ট মুখোমুখি রিক্যাপ করে নেবো, যে ছুটি। শোন, প্রথম থেকে সিমিলি কি? দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, তার মাঝে কিছু শব্দের ব্যবহার হবে, যেরকম কি লাইক, অ্যাজ, সো, এরকম ব্যবহার করা হবে। বাংলায় বললে পরে এই জিনিসটা এই জিনিসটার মতো, এই মতো শব্দটা আসবে, তাই না? এটা হলো সিমিলি। তারপর 2 নম্বর কি? মেটাফোর। মেটাফোর মানে কি? একটা জিনিসকে আর একটা জিনিসে রূপান্তরিত করা হবে। যেরকম হলো কুকুর, ও হলো ইঁদুর, তাই না? তাহলে এই যে একটা জিনিসের বোঝানোর জন্য, একটা জিনিসের বোঝানোর জন্য সেই জিনিসটার বদলে আমরা অন্য একটা জিনিসকে ব্যবহার করছি। বুঝতে পারলে? মেটাফোর আরেকভাবে কি হতে পারে বললাম, যে একজন মানে একটা জিনিসকে বোঝানোর জন্য আমরা জাস্ট আরেকটা জিনিসের নাম ব্যবহার করছি। বুঝতে পারলি? ইঁদুরটা তো আসেনি আজকে পড়তে, তার মানে হয়তো ছোট সাইজের কোনো একজন মানুষ আছে, একটু বেটে কাটো, মানে ইঁদুরের কোয়ালিটির সাথে তার কোয়ালিটির কম্প্যারিজন করা হচ্ছে। ঠিক আছে? এই হলো। আর হলো মেটোনিমিটা কি বললাম? মেটাফোরে কি হয়? দুটো ভিন্ন জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়। ওই জন্য বললাম এটা মিথ্যে কথা। তার কারণ কখনো কি একটা তোর একটা কুকুরের সাথে কখনো একটা মানুষের তুলনা হয়? হয় না। সমুদ্রের সঙ্গে কখনো একটা ছাগলের তুলনা হয়? হয় না। কিন্তু আমরা এই টাইপের তুলনা করছি মেটাফোরের ক্ষেত্রে। কিন্তু মেটোনিমিতে কি হচ্ছে? মেটোনিমিতে গিয়ে একটা কাছাকাছি দুটো বস্তুকে কম্প্যারিজন করা হচ্ছে। যেরকম এখানে আমি বললাম পেন, তখন পেন, লেখক পেন ছাড়া কখনো লিখতে পারে? তাহলে যার কাছে পেন নাই সে কি করে লিখবে? সে লেখক কি করে হবে? তাহলে পেন একটা লেখকের সাথে খুব কাছাকাছি ভাবে সে সম্পর্কিত। বুঝতে পারলি তো? দুটো সম্পর্কিত বস্তুর সাথে কম্প্যারিজন করে যখন একটার বদলে আরেকটা শব্দ ব্যবহার হচ্ছে, যেমন এখানে আমি রাইটার ব্যবহার না করে পেন ব্যবহার করছি, পেনটা রাইটারকে রিপ্রেজেন্ট করছে, এইগুলোকে বলা হয় মেটোনিমি। বলতে পেরেছি? এরপর দিন তিনটেই পড়ে আসবি, এই তিনটাকে আমি মানে এখানে লিখে দেবো, সেই বাক্যগুলো থেকে আমাকে বের করে দেখাবে যে কোনটা কোনটার মধ্যে পড়ছে। ঠিক আছে? 5টা 6টা করে লিখতে দেবো।